এই গ্রীষ্মকালে শরবত খেতে আমরা সবাই পছন্দ করি। সেটা যে কোনো শরবত হোক না কেন, তাতে এক টুকরো বরফ ফেলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সেটা যদি বেল বা তরমুজের শরবত হয়, তাহলে তো কোনো জবাবই নেই। নমস্কার, আমি প্রিয়াঙ্কা হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আজ আমি চলে এসেছি 2 রকমের শরবতের রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সঙ্গে একটা বেলের শরবত আর একটা তরমুজের শরবত কীভাবে বানাবো তারই রেসিপি শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি বানিয়ে নেব বেলের শরবত। তো বেলের শরবত বানানোর জন্য আমি প্রথমে একটা পাকা বেল নিয়ে নিয়েছি। দেখুন এরকম ধরনের পাকা বেল নিয়ে নিয়েছি। আর বেলের শরবত বানানোর সময় কিন্তু বেলটা একটু পাকা হলেই শরবতটা কিন্তু খেতে ভালো হয়। তো বেলটা পাকা কিভাবে বুঝবেন? গাগুলো পুরো হলুদ হয়ে যাবে আর দেখবেন একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর বেলের একটা গন্ধ আসবে। তো বেলটাকে না আমি মাঝ থেকে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। এইভাবে ফাটিয়ে নিতে হবে বেলটাকে। এমনভাবে ফাটাবেন যাতে পুরো ওপরকার শুধু খোসাটাই ফাটে। আবার অনেকেরও প্রবলেম হয় যে বেলের ভিতরে যে আঠাগুলো বা বীজটা থাকে সেটা ছাড়াতে। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বেলের আঠা বা বীজটা খুবই সহজে বের করে নেওয়া সম্ভব। তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখুন বেলটাকে আমি এভাবে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে দেখুন দেখা যাচ্ছে পুরো আঠাগুলো আর এই বীজগুলো, এগুলো কিন্তু একটাও শরবতের মধ্যে আসবে না আর মুখেও কিন্তু লাগবে না। এগুলোকে একদম পুরো ভালো করে ছাড়িয়ে নেবো। তো তার জন্য আমি একটা জামবাটি নিয়েছি। খুবই ইজিলি এগুলোকে আঠাটা বের করে নেওয়া যাওয়া সম্ভব। কোনো রকমভাবে এটা শরবতের সঙ্গে মেশে না। তো তার জন্য একটা জামবাটিতে আমি জল নিয়ে নিলাম। এই জলটাতেই কিন্তু শরবতটা হবে। এবার আমি এই বেলটাকে দেখুন এভাবে নিলাম। নেওয়ার পর এরকম একটা স্পুন নিয়ে নিয়েছি একদম সাইড থেকে, যাতে আঠাটার মধ্যে কোনো রকমের টাচ না হয় সেরকম এইভাবে সাইড থেকে চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরের যে শাঁসটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নেব। এই যে শাঁসটা আছে সেটাকে এইভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে শাঁসটাকে ছাড়িয়ে নেব। তবে এখানে ধ্যান রাখবেন যেন আঠাটার মধ্যে কোনো রকমের টাচ না হয়। তার জন্য এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি আঙুল দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর উঠে গেল, কিন্তু আঠাটা কোনো রকমেই দেখুন টাচ হয়নি। যে এরকম অবস্থায় ছিল সেই রকম অবস্থায় আছে। এবার এটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এবার জলের মধ্যে দিয়ে দিলেও কিন্তু কোনো রকম আঠাটা বেরোবে না, একদম পুরো ক্লিন হয়ে যাবে কোনো রকম আঠা ছাড়াই। আর যে বাকি শাঁসটা আছে সেটাকে এভাবে চামচের সাহায্যে চেছে নেব। এইভাবে আস্তে আস্তে চামচের সাহায্যে এই শাঁসটাকেও আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে ওই জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেবো। আর একইভাবে যে বেলটা আছে অর্ধেকটা, সেই অর্ধেকটা বেলও আমি সেম পদ্ধতিতে ছাড়িয়ে নিয়ে এই জামের জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেবো। আর এটা দেখুন আমি এই খোলাটা ছাড়িয়ে নিলাম। এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি বাকিটা সেম পদ্ধতিতে আমি ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি। এইভাবে মোটামুটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টা হয়ে গিয়েছে। 1 ঘন্টার পর আমি ফিরে এলাম। আর দেখুন এভাবে আমি যে আঠার যে একটা প্যাকেট থাকে সেই প্যাকেটটা কিভাবে ইজিলি বেরিয়ে যাবে, কোনো রকমভাবেই এই শরবতের সঙ্গে মিশবে না। তো তার জন্য দেখুন এইভাবে হাতে করে করে শাঁসটাকে ছাড়িয়ে নিয়ে আঠার যে প্যাকেটটা আছে সেটাকে এইভাবে ধুয়ে ধুয়ে নিয়ে সাইডে রেখে দিতে হবে। মাঝ বরাবর বেলটা টুকরো টুকরো হলেও কিন্তু আঠাটা কিন্তু শরবতের সঙ্গে একদমই মিশবে না।
দেখুন এরকম আঠাটা যে প্যাকেটের মধ্যে একটা ভরা থাকে সেই প্যাকেটটা সদ্য বেরিয়ে যাবে। আর এইগুলো যদি শরবতের সঙ্গে মিশে যায় তাহলে শরবতটা খেতে কিন্তু খুবই রিরি টাইপের করে, একদম ভালো লাগে না, জিভের মধ্যে লাগে। তাই বেলের শরবত বানানোর সময় অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু টেস্ট আসে, আর এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। অনেকেই আবার বেলের শরবত এই রিরি করে বলে খেতে চান না, যে আঠাটা মিশে যায় বলে। কিন্তু একবার এইভাবে দেখবেন বাড়িতে বানিয়ে, খুবই ইজিলি আঠাটা বেরিয়ে যায়, কোনো রকমের কষ্ট হয় না, আর খেতেও কিন্তু শরবতটা খুবই ভালো লাগে। দেখুন কত নোংরা বেরোলো পুরো, এগুলো বীজ এবং যে দু একটা সিটা সিটা থাকে সেইগুলোকেও ছাড়িয়ে নিয়েছি, একদম বার করে নিয়ে ফেলে দিয়েছি। বেলের মধ্যে যে বীজ বা সিটেগুলো ছিল সেইগুলো ছাড়িয়ে নিয়ে শরবতটা এখন আমার এই পর্যায়ে এসেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো আমি গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, তার জন্য আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। মিষ্টিটা অবশ্য নিজেদের পছন্দের মতো দেবেন। যারা মিষ্টি খেতে চান না বা গুড় বা চিনি কোনো রকমে খেতে চান না, তারা এইভাবে শরবতটা খেতে পারেন। তবে একটু হালকা মিষ্টি দিলে শরবতটার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। শরবতটা মিষ্টি করার জন্য আমি দিয়ে দিলাম এখানে আখের গুড়। আখের গুড়টা দেওয়ার পর এবার আমি এটাকে একটু গুলিয়ে নেব। শরবতটা কতটা ঘন হয়েছে দেখুন, আর কতটা ক্লিন হয়েছে, মানে যত রকমের নোংরা ছিল সব একদম আমি বার করে দিয়েছি। আর এটা কিন্তু ছেঁকে খেলে ভালো লাগে না, অনেকে আবার ছেঁকে খান, কিন্তু ছেঁকে খেলে কিন্তু বেলের শরবতটা ভালো লাগে না যতক্ষণ না বেলের দু একটা দানা মুখের মধ্যে আসে। তো এইভাবে আমি ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে গুড়টা গলে যায়। এবার এটাকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা এক টুকরো বরফ ফেলে দিলেই পরিবেশন করার জন্য রেডি। বেলের শরবত তো হলো, এবার আমি তরমুজের শরবত শেয়ার করব। তার জন্য একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা বাইরের দিকটা আমি ধুয়ে নিয়েছি। এবার তরমুজটাকে কেটে নেব। তার একটা বুটির সাহায্যে আমি কেটে নিচ্ছি, চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন। আমি তরমুজটাকে এভাবে বটি দিয়ে কেটে নিচ্ছি। তরমুজটাকে কেটে নিলাম, আর ভেতরে কালারটা দেখুন কত সুন্দর। এবার একটা টুকরো নিয়ে আমি এই শরবতটাকে বানিয়ে নেবো। তো আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে, আমি ছোট টুকরোটাই নিলাম, নিয়ে এটাকে আমি পিস পিস করে নেবো। এইভাবে কেটে নিয়ে আমি যে লাল অংশটা আছে শুধুমাত্র সেইটুকুই কেটে নেবো, বাকিটা ফেলে দেবো। এইভাবে বটির সাহায্যে লালটাকে একটু কেটে নিতে হবে। আর যে বীজগুলো থাকে তো বীজগুলো ছাড়াবার কোনো প্রয়োজন নেই, এটা যখন আমি জুস বানিয়ে নেবো তখন কিন্তু অটোমেটিক বীজটা তলাতে পড়ে যায়, তো তখন আপনি ওটা ছেঁকে নিতে পারেন। এইভাবে টুকরো করে যেটুকু বীজ আসছে সেটুকু ফেলে দিচ্ছি, বাকিটা না ফেললেও চলবে। আর দু একটা বীজ থাকলেও কোনো অসুবিধা নেই, তরমুজের বীজ খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আমরা তো এইভাবে বীজ খেতে পারবো না, জুসের সঙ্গে মিক্স করে খেলে কিন্তু খাওয়া যেতে পারে। তাই আমি কম বীজটাকে ফেললাম, বীজটা একটু রেখেই দিলাম। এবার আমি মিক্সার একটা জার নিয়ে নিয়েছি, মিক্সার জারের মধ্যে আমি তরমুজের টুকরোগুলোকে ভরে একটা জুস বানিয়ে নেবো। এবার ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে একটু জুস বানিয়ে নিচ্ছি। ব্যাস একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে, আর জুসটাও খুব স্মুথি হয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখেই যেন খেতে ইচ্ছে করছে।
এটা কতটা গাঢ় হয়েছে। অনেকে আবার এটাকে ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি এটাকে ছাঁকবো না। এটা যদি ছেঁকেই নিলাম তাহলে তরমুজের জুস খাওয়াটার মানেই হয় না। আর এই তরমুজের শরবত ছেঁকে খাওয়াটার কোনো মজা আসে না। তরমুজের শরবতটা এরকমই একটু গাঢ় গাঢ় হবে, তবেই তো খেতে ভালো লাগে। আমি মিক্সের মধ্যে দিয়ে একটাকে জুস বানিয়ে নিলাম। এবার আমি এটাকে ডাইরেক্ট গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন, দু একটা জুসের মধ্যে কালো কালো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বীজগুলো। কারণ সব বীজগুলো পেস্ট হয়নি, দু একটা থেকে গেছে। এটা কিন্তু কোনো অসুবিধা নেই, গ্লাসের তলাতে থেকে যায়। তো আমি গ্লাসের মধ্যে দিয়ে এখন ওপর দিক থেকে দিয়ে দিলাম বিট লবণ, গোলমরিচের গুঁড়ো। যারা বেশি ঠান্ডা খাবেন তারা কিন্তু এর মধ্যে বরফ ফেলে দেবেন। বাস দেখুন রেডি, পরিবেশন করার জন্য রেডি তরমুজের শরবত। বাইরের গরম থেকে এসে যদি পাওয়া যায় এরকম 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজ এবং বেলের শরবত, তাহলে তো তার কোনো জবাবই নেই। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা তরমুজ এবং বেলের শরবত কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর একবার এইভাবে বেলের শরবত আর তরমুজের শরবত বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।